যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের খবরাখবরও ঠিক ওইরকম নির্বাচন নিয়ে বিভিন্ন সময়টিতে। এমনকি বিএনপি জামানাতে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন হয়েছিল, অথবা ওই যে মাগুরা নির্বাচন হয়েছিল, কিংবা মোসাদ্দেক আলী ফালুকে জিতিয়ে আনার জন্য যে একটি নির্বাচন খেলা হয়েছিল তেজগাঁতে, ওই নির্বাচনের যে আমেজ ছিল বা ওটা নিয়ে যে বিতর্ক হতো, ঠিক সেরকম বিতর্ক কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে না। এবারের নির্বাচনে চার পাঁচটি সিট, চার পাঁচটি হবে না, ওখানে নুরুল হক নুরু, এখানে রুমিন ফারহানা, এই দুটো সিট নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আর বাকি যা কিছু হচ্ছে সবই একতরফা। বিএনপির যারা নেতা রয়েছেন তারা বলতে গেলে প্রায় সব সিটে নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন। জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দুজনের দুটো কর্ম দেখলাম। একটি কর্ম হলো তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন, তিনি ক্যান্টনমেন্টে একটি ঘটনা ঘটিয়েছেন, এটি আসছে। আর জামাতের একজন নেতা, সেই বিতর্কিত নেতা জনাব শাহজাহান, তিনি সেই মাঠে প্রচার করতে গেছেন, তার সঙ্গে 4-5 জন লোক, কৃষকরা বসে বসে খাচ্ছিলেন, তিনি তাদেরকে বললেন যে তোমরা খাচ্ছ, ওখান থেকে আমাকে 1 লোকমা খাওয়াই দাও। মানে অতিরিক্ত মার্কেটিং। তো অন্যান্য সময় যেটা হয়, সভা, জনসভা, মিছিল, মিটিং, মানে এটাতে পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতে তছনছ হয়ে যায়। এখানে ছোট ছোট প্রার্থীরা আছে যারা নতুন আসছেন, তারা চেষ্টা করছেন, যেমন তাসনিম যারা চেষ্টা করছেন, একা একা ঘুরছেন। আবার তার এই নির্বাচনটি মূলত ফেসবুক কেন্দ্রিক। তিনি ফেসবুকে বলে যাচ্ছেন যে এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আর বিভিন্ন লোকজন, আমাদের দেশে যা হয়, মানুষের খুব আগ্রহ থাকে। জামিয়া রহমান যাচ্ছে রিক্সায় করে, একজন রিক্সাওয়ালাকে সে একটা কাগজ দিল, রিক্সাওয়ালা দৌড়ে এসে কান্না শুরু করে দিল। কেন সে কাঁদলো সে নিজেও জানে না। আবার যার উদ্দেশ্যে কান্না করা হলো, জামিয়া রহমান, তিনিও খুব আশ্চর্য হয়ে গেল যে কান্নার কি হলো এখানে। এই হলো আমাদের বাঙালির আবেগ। তো এই সকল পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে নির্বাচনের যে মাত্র 3 দিন আছে, তো সেক্ষেত্রে কি হবে, নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচন কোন দিকে যাবে, ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তার চাইতে একটা আলোচনা ভীষণ রকমভাবে মানুষকে উৎসাহিত করছে যারা বর্তমান সরকারকে পছন্দ করে না। খবরটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট, এটা জমা দিয়েছেন। এটা আদৌ সত্য কিংবা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না, বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেইনি, তবে যতদিন পর্যন্ত দায়িত্ব আছে, এই দায়িত্ব মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া লক্ষণ তো ভালো নয়। হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কি? পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ এই জমানাতে যে কজন, গত 17 মাসে যে কজন লোক মোটামুটি কম বিতর্ক করেছেন, সরকারের কোনো কর্মকাণ্ড বা ঝামেলার মধ্যে তেমন জড়াননি, নিজের স্বাতন্ত্র্যতা বজায় রাখার চেষ্টা করেছেন, তাদের মধ্যে জনাব তৌহিদ অন্যতম। আরও একজন লোক, তিনিও মোটামুটি আমার কাছে বেশ ভালো বলেই মনে হয়, তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ। তারা সাধারণত এরকম ধরনের বিতর্কের মধ্যে তেমন একটা জড়াননি। একেবারে যেগুলো না বললেই নয় সেগুলো তাকে বলতে হয়েছে, যেগুলো না করলেই নয় সেই জিনিসগুলো তাকে করতে হয়েছে। ইন জেনারেল দে আর জেন্টলম্যান। বাকি যারা আছেন তাদের মোরালে সবার মধ্যেই আতঙ্ক লক্ষ্য করা গেছে, সবার মধ্যে বিরক্তি, সবার মধ্যে ভয়। এবং তাদেরকে নিয়ে যদি আপনি যে কোনো বিতর্ক করেন, সেটা অপবাদ হোক, যা কিছু হোক, লোকজন বিশ্বাস করবে। যদি বলেন ওরা পালিয়ে যেতে চায়, বিশ্বাস করবে। যদি বলেন ওরা দুর্নীতি করেছে, বিশ্বাস করবে। যদি বলেন যে ওরা খারাপ ব্যবহার করেছে, বিশ্বাস করবে। মানে এনিথিং ব্যাড, এনিথিং অর্স্ট, এনি দুর্নাম, এনি বদনাম, সবকিছুই এই উপদেষ্টাদের সঙ্গে, বিশেষ সহকারীদের সঙ্গে, ওনার ঘনিষ্ঠজনের সঙ্গে, বা এই সময়টিতে কিছু আমলা কামলা হঠাৎ করে খুব শক্তিশালী হয়ে পড়েছেন, তাদের বিরুদ্ধে আপনি যাই বলেন লোকজন বিশ্বাস করবে। আসলে ঘটনাটা কি? সত্যিকার অর্থে কি উপদেষ্টারা তাদের যে রঙিন পাসপোর্ট, মানে লাল পাসপোর্ট, এটি জমা দিয়েছেন, ডিপ্লোম্যাটিক একটি পাসপোর্ট? এই প্রসঙ্গ আলাপ আলোচনা না করে মূলত যেটি আলোচনা করব সেটি হলো যে বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন ঘনিষ্ঠ, তাদের জনপ্রিয়তা এমন পর্যায়ে চলে গেছে, একেবারে নিম্নগামী। এখান থেকে আসলে তাদেরকে কেউ আশ্রয় দিতে পারবে না। তাদের জন্য এই সমাজ, এই সংসার নিরাপদ নয়। এমনকি ধরুন জাতীয় পার্টির জিএম কাদের বা জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ, তারা তো বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমি দেখলাম যে মিস্টার বশির রহমান রাঙা, তিনি রংপুরে ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে কথা বলছেন এবং বলছেন যে হ্যাঁ, এটা তো সত্য কথা, আমরা তো দোষর ছিলাম, আমি তো শেখ হাসিনার মন্ত্রী ছিলাম, এটা আমি অস্বীকার করতে পারবো না, যা হবার তাই হবে। যদি জনগণ বিচার করে করবে, যদি জেলে যাওয়া লাগে যাব, যদি আমাকে ভোট দেবে, না হলে দেবে না। এইরকম স্বরলোকটি বা এরকম বুক চিটিয়ে কথা বলার ক্ষমতা আসলে এই মুহূর্তে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কারোর নেই, যেটা জাতীয় পার্টি দেখাচ্ছে।
আমি জাতীয় পার্টির জিএম কাদেরকে বেশ কয়েকদিন সমালোচনা করেছি। আমার বিরক্তি ছিল এই ভদ্রলোকের প্রতি বিভিন্ন কারণে। কিন্তু এই গত 17 মাসে দেখলাম যে বাংলাদেশে যদি নেতা হওয়ার যোগ্যতা কারো থাকে বিরূপ পরিস্থিতিতে, সেই যোগ্যতা জনাব জিএম কাদেরের আছে, সেই যোগ্যতা জনাব শামীম হায়দার পাটোয়ারি তার সেক্রেটারি আছে। অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, মব করা হচ্ছে, তারা অফিস ছাড়েনি। পুলিশ এসে অফিস থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা কিন্তু পালাননি। আবার যেদিন অফিস পুড়িয়ে দিয়েছে তার পরের দিন সেই পুরানো অফিসেই তারা আবার চেয়ার টেবিল বসিয়ে তারা অফিস করেছেন। জিএম কাদের বয়স্ক মানুষ, তার বয়স প্রায় 80 বছর, দেখতে কিন্তু ওরকম মনে হলো তার বয়স 80 বছর। তো এই এরশাদের মৃত্যুর আগ পর্যন্ত তার অনেক একটা সুনাম ছিল, তার সততা নিয়ে, ভদ্রতা দিয়ে, নম্রতা নিয়ে, তার ডিসেন্সি নিয়ে মানুষ ইতিবাচক কথাবার্তা বলতেন এবং আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল। তো এরশাদের মৃত্যুর পর যে লাস্ট 2024 সনে নির্বাচন হলো, ওই সময়টা থেকে তার বদনাম হতে থাকে যে তিনি সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন, মানে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকা কর্মীদেরকে দেননি, মনোনয়ন বাণিজ্য করেছেন, দলের বাঘা নেতাদেরকে বাদ দিয়ে নিজের নিকটজনদেরকে নমিনেশন দিয়েছেন। এরপরে তার স্ত্রী শরীফা কাদের, তাকে দলের বড় পদ দেওয়া থেকে শুরু করে পার্লামেন্টে নেওয়া, এই ব্যাপারে তিনি যে কর্মকাণ্ড করেছেন এগুলো নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছিল এবং সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল যে ভারতের কথা মতো তিনি আওয়ামী লীগের সহযোগী হয়েছিলেন, অথচ ওই সময়টাতে সবার দাবি ছিল তিনি নির্বাচন বয়কট করবেন। তো সেই কারণে আমিও তার প্রতি বিরক্ত ছিলাম, তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু ভদ্রলোক কখনোই সেটার প্রতিক্রিয়া দেখাননি।